শাকসবজি উৎপাদন এবং রপ্তানির একটা বিরাট সম্ভাবনা আছে। প্যাকেজিং অবশ্যই একটা সমস্যা, যেটার জন্য রপ্তানি বাড়ছে না। আর সারা দেশে যে পরিমাণ রপ্তানিকারক আছেন শাকসবজি, তার প্রায় অর্ধেকই সিলেটি। আমি আমার নির্বাচনী প্রচারণার সময় বারবার বলেছি যে ইনশাল্লাহ সিলেট আগামী দিনে বাংলাদেশের প্রধানতম শাকসবজি রপ্তানির হাব হিসাবে পরিণত হবে। তো এই দেশে আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প নিয়ে সিলেটে এই প্যাকেজিং সমস্যার সমাধান করব। প্যাকেজিং এবং যে সার্টিফিকেট লাগে সেটি, এখানে সরকারের একটি প্রকল্প আছে গ্যাপ, সেটি শাকসবজি উৎপাদনের জন্য একটি সমন্বিত মানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যাতে উৎপাদন করতে পারে এবং ট্রেসেবিলিটি থাকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে সিলেটে এই গ্যাপ প্রশিক্ষণের অধীনে যেন আমরা অনেক বেশি সংখ্যক কৃষককে নিয়ে আসতে পারি, শাকসবজি চাষের সাথে সম্পৃক্ত যারা তাদের নিয়ে আসতে পারি, এই জন্য গ্যাপে আমরা বরাদ্দ বৃদ্ধি করব। আর এই শাকসবজির বিষয়ে যে কোল্ড স্টোরেজের কথাটি আপনি বললেন, সারা দেশে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় 2000 কোল্ড স্টোরেজ করবে সারা দেশে, তার মধ্যে কয়েকটি সিলেটেও হবে। তো ইনশাল্লাহ আমরা একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছি। অল্প দিনের মধ্যেই আপনি দেখবেন যে শাকসবজির উৎপাদন তো হয় সিলেটে, কিন্তু রপ্তানি যখন পূর্ণ মাত্রায় শুরু হবে, এখানে কার্গো ফ্যাসিলিটিটা পুরোপুরি এস্টাবলিশ হবে, সিলেট থেকে দেশের বাইরে এখান থেকে কার্গো যাবে, তখন আরও বেশি সংখ্যায় কৃষক শাকসবজি উৎপাদনে এগিয়ে আসবেন, কারণ এর ভালো মূল্য পাবে। আজকে যেটি প্রায় 7 লাখ টন, ইনশাল্লাহ আগামী দিনে সেটি বিপুল সংখ্যায় বাড়বে। আপনি জানেন গতকালকে যখন এলপি 2-4-5 দিন এরকম প্রশ্ন করলে দেখবেন বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। বরাদ্দ জটিলতা নাই, হাসপাতালের অনুমোদন এসেছে। এখন যারা হাসপাতাল পরিচালনা করবেন তারা হাসপাতাল শুরু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নির্ধারণ করছেন, যেখানে যাদের নেওয়া দরকার সেগুলি। আমার আজকেও কৃষি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে আজকেও কথা হয়েছে। ওনার লক্ষ্য হচ্ছে আগামী 2-3 মাসের মধ্যেই আউটডোরটি চালু করা এবং পর্যায়ক্রমে পুরো হাসপাতালটি চালু করা। এবং আগামীকালকে সকালে 9টার সময় আমরা স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত যত সরকারি কর্মকর্তা সিলেটে সবাইকে নিয়ে বসছি। আপনি নির্বাচনী প্রচারণায় অনলাইন জুয়া বন্ধ করার অনেক কথা বলেছিলেন এবং সংসদে এই বিলটি পাস হয়েছে, এই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছু বাস্তবায়নিত চ্যালেঞ্জ আছে, যারা অপরাধ করে তারা কি এমনি অপরাধ বন্ধ করে দিবে? তো সেটির জন্য অপরাধ যেন না করে এবং অপরাধ করলে পর্যাপ্ত সাজা দিয়ে সেটির নিরোধ করা যায়, পুনরাবৃত্তি বন্ধ করা যায়, নিরুৎসাহিত করা যায়, সেই জন্যই তো সাজার বিধান। তো সরকার যে লক্ষ্য সামনে রেখে এগিয়ে এসেছে, একটি হলো অনলাইন জুয়ার বিরুদ্ধে তেমন কোনো আইনই ছিল না, শুধু সাইবার অপরাধের মধ্যে এটির একটি উল্লেখ ছিল। তো আগামী দিনে এটির যে আইনটি পাশ হয়েছে তাতে পর্যাপ্ত সাজার বিধান আছে। দ্বিতীয়ত, যেহেতু সাজার বিধান সম্বলিত আইন ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার এটি নিরোধ করার জন্য সক্রিয় করবে, যেহেতু আইন আছে নিরোধের পক্ষে। দ্বিতীয়ত, মাদকের প্রসার রোধ করার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন সেটিরও একটি বিল উত্থাপিত হয়েছে। এই আইনটি পাশ হয়ে যাওয়ার পরে হয়তো সরকার কিছু ট্রাইব্যুনাল ডেজিগনেট করে দিবে, স্পেশালি মাদক সংক্রান্ত মামলাগুলি যেন দ্রুত বিচারাচার হয়। এইভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সমাজ থেকে মাদক নির্মূল হয়। কালকে হয়তো আপনারা দেখেছেন, কালকে বা পরশুদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একজন কোকেন নিয়ে এসেছে, অনেক টাকার কোকেন, 70-80 কোটি টাকার হবে বা কত, এর কম হবে না। তো সেই কোকেনটি তো উদ্ধার করা হয়েছে। এইভাবে যত পন্থায় মাদক আসে দেশে, সরকার সক্রিয় আছে, তার প্রত্যেকটি পন্থা চিহ্নিত করে সেটিতে যেন বন্ধ করা যায় সেগুলির জন্য সচেষ্ট আছে। বাংলাদেশের সব পণ্যের মূল্যই বাজার নির্ধারণ করে। এই একটি পণ্য রয়ে গেছে যেটি সরকারও নির্ধারণ করে দেয়, যে কারণে আপনারা কয়েকদিন পরে প্রশ্ন করেন। আমাদেরও ভোজ্য তেল আমদানিকারকদের সাথে 2 দিন পরে বসতে হয়। তো আমরা কাজ করছি এটা নিয়ে যে যদি আমরা এটা বাজারের হাতে ছেড়ে দিই, তাহলে আমরা নজরটা কিভাবে রাখবো, কোন ফর্মুলার ভিত্তিতে প্রাইসিং হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা কাজ করছি। এমনি ছেড়ে দেব না, এই জিনিসগুলির সুরাহা করে তারপরে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে এই কাজটি করা হবে। সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে গত অর্থ বছরে রিজার্ভ এবং হচ্ছে যে প্রবাসী একটা বড় স্বস্তি ছিল এবং সবচেয়ে বেশি প্রবাসী হয়েছে গত স্বাধীনতার পর গত অর্থ বছরে।
কিন্তু রপ্তানিতে স্বস্তি ছিল না, রপ্তানির সংখ্যা কমে এসেছে। সেক্ষেত্রে আসলে আগামীতে আপনাদের কি লক্ষ্য থাকবে উত্তরাঞ্চল? রপ্তানির বাজার তো কিছুটা স্থিমিত, কারণ যেগুলি বৈশ্বিক বাজার, দুইটা চলমান যুদ্ধের কারণে সেখানে একটা স্থবিরতা আছে। এমনি যখন স্বাভাবিকতা থাকে সারা পৃথিবীতে, তখন এক দেশ থেকে আরেক দেশে পর্যটক যায় এবং সেই সময়ে ভোগের পরিমাণও অনেক বৃদ্ধি পায়। তো এই সমস্ত জিনিসই একটা স্থিমিত ভাব আছে, যে কারণে রপ্তানি কমেছে শুধু আমাদের না, এই একই সমজাতীয় পণ্যে আমাদের প্রতিযোগিতা প্রত্যেকটা দেশেরই রপ্তানি কিছু না কিছু কমেছে। তো আশা করি আগামী দিনে এই সমস্ত যুদ্ধের ফয়সালা হলে বৈশ্বিক বাজার আবার উজ্জীবিত হবে, চাঙ্গা হবে। আর আমাদের এখানে জ্বালানি সংক্রান্ত কারণে যে সমস্ত শিল্প কলকারখানা সমস্যার মধ্যে আছে, সরকার সচেষ্ট আছে যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই নিশ্চিত করে ফ্যাক্টরিগুলি যেন 24 ঘন্টা চলতে পারে তার ব্যবস্থায়। বাজার এই মনিটরিংয়ের জন্য একাধিক এজেন্সি আছে, সরকারি এজেন্সি আছে। এই যে বাজারে একটা স্থিতিশীলতা আছে, সেটি তো নজরদারির মানে এই স্থিতিশীলতা নিশ্চিত করার যে সমস্ত পন্থা, তার মধ্যে নজরদারি তো অন্যতম একটা উপাদান, তো সেটা তো সক্রিয় আছে। আমরা যে জিনিসটা আগামী দিনে করতে চাই, সেন্সিটিভ যে সমস্ত পণ্য থাকে, এরকম প্রায় 30টা পণ্য আমরা সিলেক্ট করেছি। আমরা কৃষি, মৎস্য প্রাণী সম্পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরকম সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটা সমন্বিত পদ্ধতিতে আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই 30টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং করব। এবং মনিটরিংটা শুধু এইটা না যে বাজারে এখন কি আছে, এটার ফলন এখানে কীরকম হচ্ছে, আগামী দিনে আবহাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা কম বৃষ্টির কারণে এটা সম্ভাব্য ফলনের উপর কী প্রভাব পড়তে পারে, অন্যান্য দেশে এই সমজাতীয় যেখানে কৃষিপণ্য উৎপাদিত হয় সেই সব দেশে এই আলোচ্য বছরের ফলন কীরকম, এটা আমদানির প্রয়োজন কিনা, কোনো সময় এখানে ট্যাক্স কমানোর প্রয়োজন কিনা, এই পুরো জিনিসটি একটি এআই মডেলের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, যাতে পরবর্তী সময়ে এটার একটা এই যে নজরদারির বিষয়টা শুধু একটি সংস্থা বা একটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে জিনিসটা ঘটে। আমি জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পারছি। তো আমার বিশ্বাস এই জিনিসটা যদি এই মডেলে আমরা নিয়ে আসতে পারি নজরদারির মধ্যে, একটা দিন আসবে যে তখন এই সমস্ত নিয়ে আপনাদের প্রশ্নেরও ইনশাল্লাহ দরকার পড়বে না, এবং হঠাৎ করে কোনো একটা বাজার থেকে নাইও হয়ে যাবে না, 38 টাকার জিনিস 135 টাকাও পৌঁছাবে না। কারণ এটার একটা প্রাতিষ্ঠানিক একটা সিস্টেমেটিক প্রক্রিয়া থাকবে, যে মার্কেটের নজরদারি, কখনো এটাতে প্রয়োজনে আমদানি, কখনো প্রয়োজন হলে এটার উপর শুল্ক কমানো, এই সমস্ত বিষয় সমন্বিতভাবে করার জন্য, যখন যেটা দরকার সেই ইন্টারভেনশনটা করার জন্য একটা এআই জেনারেটেড মডেল থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, সেটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের কাজ হবে।